ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে সায়েন্সের মেটাল চ্যাপ্টারটা একটু শেয়ার করব, যেহেতু সকালবেলা আমি এই চ্যাপ্টারটা পড়ে নিয়েছিলাম। তো এটা স্টাডি ব্লগই বলতে পারো তোমরা। তো যেহেতু সামনে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, তো মিসলেনিয়াস পরীক্ষার জন্য সায়েন্সটা ভীষণ ইম্পর্টেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো আমি অনেক দিন পরে আবার একটু কেমিস্ট্রি পড়া শুরু করলাম, তো ভাবলাম তোমাদের সাথে খুব সংক্ষেপে একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এর আগের দিন আমি ফিজিক্স শুরু করেছিলাম, ওয়েভ চ্যাপ্টারটা এর আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে আর কি। তো আমি প্রথমেই যেগুলো পড়েছি, আর তোমাদের সাথে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি কোন বইটা থেকে পড়ি। আমি কিন্তু এই এনসাইক্লোপিডিয়া এই বইটা থেকেই পড়ার চেষ্টা করি। এই বইটাতে অনেক কিছু রয়েছে, তো এর মধ্যে থেকে বেছে বেছে পড়তে হয়। তো প্রথমে আমি যেটা বলতে চাই তোমাদেরকে, সেটা হলো আমাদের মেটালের মধ্যে একটা কী টেন্ডেন্সি দেখা যায়। মেটালের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, সবসময় মেটাল কিন্তু ইলেকট্রন লস করার চেষ্টা করে। মানে সবসময়, কারণ কি দেখো, তোমরা যদি সোডিয়াম দিয়ে শুরু করো, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো, কিংবা তুমি যদি অ্যাটমিক নাম্বার দেখো, তাহলে দেখবে হচ্ছে 11। তো 11-র মধ্যে আমরা কিভাবে সাজাই, সেটাকে 2, 8 এভাবে সাজাই। প্রথমে 2, তারপর 8, তারপরে 1। তো একটা ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রনকে সোডিয়াম কি করার চেষ্টা করে, সবসময় বের করে দেওয়ার চেষ্টা করে একটা মানে ক্যাটায়ন ফর্ম করার চেষ্টা করে। তার মানে মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে এবং মেটাল চায় যে ওই ফ্রি ইলেকট্রনটাকে লস করে ক্যাটায়নে পরিণত হবে। এটা একটা বেসিক জিনিস। আর ফার্স্ট মেটাল মানুষ কি ব্যবহার করেছিল, সেটা হচ্ছে কপার ব্যবহার করেছিল। আমরা এটা আশা করি সকলেই জানি। তো মেটাল বলতে আমরা বুঝি যে সলিড হবে সেটা, এবং এক্সেপ্ট মার্কারিটা বাদে বা পারদ বাদে বেশিরভাগ সব মেটালই কিন্তু সলিড হয় রুম টেম্পারেচারে বলতে গেলে। আর আরেকটা কোয়েশ্চেন আসে এখান থেকে, সেটা হচ্ছে মোস্ট মেলিয়েবল মেটাল কোনটা, সেটা হচ্ছে গোল্ড। কিন্তু এটা সম্ভবত WBCS কিংবা কোনো একটা পরীক্ষায় আমি দেখেছিলাম, পেয়েছিলাম। তো মোস্ট মেলিয়েবল মেটাল সেটা হচ্ছে গোল্ড। মানে কারণ কি, গোল্ডটাকে তুমি গলিয়ে কিন্তু মানে গোল্ড থেকে অন্যান্য অর্নামেন্টসগুলো তৈরি করতে পারো, তাই মোস্ট মেলিয়েবল মেটাল বললে গোল্ড হবে। এর সাথে কিন্তু সিলভারও রয়েছে। গোল্ড অ্যান্ড সিলভার আর দ্য মোস্ট মেলিয়েবল মেটালস। এছাড়াও গোল্ড হচ্ছে মোস্ট ডাকটাইল মেটাল হলো। এছাড়াও যদি আমাদের আরও বেসিক কনসেপ্ট মানে মেটালের যেগুলো আসে, সেগুলো হচ্ছে মোস্ট মেলিয়েবল তো বললাম। তারপর কার সব থেকে বেশি মানে হিট এবং ইলেকট্রিসিটি, তাপ এবং তড়িতে সুপরিবাহী সব থেকে বেশি যদি আমাদের বলতে হয়, তাহলে কি হবে, তাহলে সেটা হবে সিলভার। আমাদের সিলভার বা যেটাকে রূপো বলি। আর তারপর সিলভার, কপার, তারপরে অ্যালুমিনিয়াম। মানে রূপো, তামা, তারপরে অ্যালুমিনিয়াম, এগুলো কিন্তু আমাদের বলতে পারো মানে সব থেকে বেশি হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো এই ক্রনোলজিও মনে রাখতে হবে। তোমাদের অনেক কিছু দিল, তার মধ্যে বললো যে সব থেকে বেশি ইলেকট্রিসিটি বা হিটকে মানে কন্ডাক্ট করতে পারে, তাহলে কিন্তু হবে সিলভার যদি অপশানে না থাকে তখন হবে কপার না থাকলে হবে হচ্ছে অ্যালুমিনিয়াম। হলো, এটা একটা মানে বেসিক বিষয়টা হলো। তাছাড়াও আর মেটালগুলো তো ইলেকট্রোপজিটিভই, মানে একটা ইলেকট্রন যেহেতু লস করার পরে ক্যাটায়নে পরিণত হওয়ার চেষ্টা করে। আর আরেকটা বিষয় আছে যে কি, মেটালগুলো বেশিরভাগই কিন্তু বেসিক হয়, বেস হয়, ক্ষার হয়। কিন্তু কিছু কিছু মেটাল রয়েছে, মেটাল অক্সাইড রয়েছে, মানে যেগুলো কিন্তু মানে অ্যাসিডের সাথেও রিয়াকশান করছে, আবার বেসের সাথেও রিয়াকশান করছে। তার মানে উভধর্মী বা অ্যাম্ফোটেরিক। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে অ্যাম্ফোটেরিক এর এক্সাম্পল দাও। সে অ্যাম্ফোটেরিক বা উভধর্মী অক্সাইডগুলো হলো আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে জিঙ্ক অক্সাইড, এগুলো কিন্তু অ্যাম্ফোটেরিক বা উভধর্মী। তো এটা আমার মনে হলো যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার মতো, কারণ পরীক্ষায় আসে। তো অ্যালুমিনিয়াম অক্সাইড হলো, জিঙ্ক অক্সাইড হলো, আর অ্যাম্ফোটেরিক অক্সাইড। এছাড়াও আর মেটাল সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে, যেমন রিঅ্যাক্টিভিটি সিরিজ যদি দেখা যায় মেটালের, তাহলে সব থেকে বেশি দেখা যাবে যে আমাদের পটাশিয়ামের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, তারপরে সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইভাবে আর কি আসে। আর তো এরপরে আমরা সরাসরি চলে যাই হচ্ছে সোডিয়ামে। মানে মেটালের মধ্যে প্রথম আমাদের কিসের কথা মনে পড়ে, প্রথমেই কিন্তু আমাদের সোডিয়ামের কথা মনে হয়, যে আমরা সোডিয়াম মেটালটা সম্পর্কে একটু পড়ি বা জেনে নিই। যেমন সোডিয়ামের আমাদের পরমাণু ক্রমাঙ্ক আমরা কত জানি, 11, পরমাণু ক্রমাঙ্ক 11। আগেই বললাম। তো 2, 8, 1 এইভাবে সাজানো হয়। লিখে দেখালে জিনিসগুলো আরও মানে হেল্পফুল হবে খুব। তো তারপরে সোডিয়ামের এক্সট্রাকশন প্রসেস রয়েছে, মানে কাসনার প্রসেস এর মাধ্যমে সোডিয়ামটাকে এক্সট্র্যাক্ট করা হয়। সোডিয়াম নিষ্কাশন করতে হবে, তো সেটা হচ্ছে কাসনার প্রসেস। সেটা হচ্ছে কস্টিক সোডা বা NaOH, সেখান থেকে সোডিয়ামটাকে নিষ্কাশন করা হয়। তারপরে এছাড়া ডাউন্স প্রসেস রয়েছে। তারপরে এটা আসে, তো হচ্ছে যদি কস্টিক সোডা কার সংকেত, NaOH, মানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডা বলা হয়।
তো তারপরে সোডিয়ামের বৈশিষ্ট্য বলতে আমরা যখন প্র্যাকটিক্যাল করতাম তো খুব সফট হয়, মানে এবং কাঁচি ছুরি দিয়ে মানে কাটা যাবে, এরকম ধাতুগুলো তো কাটা যায় না, কিন্তু সোডিয়ামকে কাটা যাবে, খুব সফট হয়। এবং সোডিয়ামটা যদি জলের মধ্যে পড়ে না একদম মানে রিয়্যাক্ট করে ফেলবে, মানে মোস্ট রিয়াক্টিভ যাকে বলা যায়। তো যদিও সোডিয়ামের থেকে পটাশিয়ামের রিঅ্যাক্টিভিটি আরও অনেক বেশি, তো সোডিয়ামটাকে জলের সংস্পর্শে আনা যাবে না আর কি। সোডিয়ামটা মানে খুব রিঅ্যাক্টিভ, এর জন্য কেরোসিনের নিচে সোডিয়ামটাকে কিন্তু রাখা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কাকে কেরোসিনের নিচে রাখা হয় সেটা হচ্ছে সোডিয়ামকে রাখা হয়। এগুলো বেসিক কিছু জিনিস। এছাড়াও সোডিয়ামের ব্যবহার বলতে সোডিয়াম নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা আছে না, পারমাণবিক চুল্লি, সেখানে কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। তো সোডিয়ামের যে ব্যবহার সেটা তো কুল্যান্ট হিসাবে ব্যবহৃত হয় বললাম পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টার। আর একটা কোয়েশ্চেন, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টারে কোন মানে রিয়াকশান হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন হয় না ফিশন হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কুল্যান্ট হিসেবে মানে কি হিটটাকে, নিউক্লিয়ার রিয়াক্টারে হিটটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এছাড়াও তোমার লেডের সাথে মিশিয়ে সোডিয়াম প্লাস লেড একটা আলয় তৈরি হয়, টেট্রাইথাইল লেড বলা হয় এটাকে। তো সেটা তো আমরা জানি যে অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। গ্যাসোলিন, পেট্রোলগুলো যেগুলো থাকে ফুয়েল, জেট ফুয়েল, সেগুলোতে ব্যবহৃত হয়। মানে অ্যান্টি নকিং এজেন্টটা কী করে, এই টেট্রাইথাইল লেডটা আগে ব্যবহৃত হতো, এটা টক্সিসিটির জন্য এখন ব্যবহৃত হয় না লেডের। তো এটা মানে নকিং বিষয়টা, যে মানে ইঞ্জিনের যে আওয়াজটাকে সেটাকে কমাতে ব্যবহৃত হয়। তো ব্যবহার তো মোটামুটি দুটো বললাম, একটা কুল্যান্ট আর একটা অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কস্টিক সোডা। তো কস্টিক সোডার মানে কী কী মানে যৌগ কম্পাউন্ড হতে পারে, তো কম্পাউন্ডগুলো সোডিয়ামের যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে লিখে দেখাই, চলো। তাহলে আশা করি মানে অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এগুলো অনেক ফর্মুলা হয়, সেগুলো যদি আমি লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমাদেরকে তো আমি বললামই যে সোডিয়ামের যে কম্পাউন্ডসগুলো রয়েছে সেগুলো একটু লিখে দেখায়। তো প্রথম কম্পাউন্ড হলো NaOH, মানে সোডিয়াম হাইড্রক্সাইড, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে কস্টিক সোডা, এটা আসে কিন্তু পরীক্ষায়, যে কস্টিক সোডার মানে কেমিক্যাল ফর্মুলা কী, NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, এটা কী কাজে যদি বলতে পারো, তো এই সোডিয়াম ব্যবহৃত হয় বলতে পারো যে মানে এই সোডিয়াম হাইড্রক্সাইড থেকেই কাসনার প্রসেসে এর তড়িৎ বিশ্লেষণ করা হয়, করে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড থেকে সোডিয়ামটাকে এক্সট্র্যাক্ট করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় গেল। আর সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে Na2CO3, এটা কি, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট আর 10 অণু জল রয়েছে, তাই ডেকাহাইড্রেট। এটা কি, এটা ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা হিসেবে ব্যবহৃত হয়। আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা, তো এইভাবে মনে রাখবে যে কাপড় কাচা সোডা তাই কার্বনেট, এভাবে আমি মনে রেখেছি, সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডা, এবং কাপড় কাচতে জল লাগে তাই এখানে 10 অণু জল, 10H2। এবং এটা কী কাজে ব্যবহৃত হয়, ইট ইজ ইউজ টু রিমুভ দ্য হার্ডনেস অফ ওয়াটার, জলের যে হার্ডনেস সেটা দূর করতে ব্যবহৃত হয় কাপড় কাচা সোডা। এবার নেক্সট হচ্ছে NaHCO3, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা কি তাই বেকিং, এবার হাইড্রোজেন থাকলে বাই হয়ে যায়, তাই বেকিং সোডা হিসেবে ব্যবহৃত হয়, মানে আমাদের খাবারে যেটা বেক করতে ব্যবহৃত হয় সেটা বলতে পারো। এবং এটার ব্যবহার কি, এটার ব্যবহার হচ্ছে বেকিং সোডার ব্যবহার হচ্ছে আমাদের মনে রাখবে যে বেক করতে ব্যবহৃত হয়, ধরো লুচিতে দেওয়া হয়, কিংবা এই যে লুচি তৈরির সময়, কিংবা তোমার ধরো যে কোনো কিছু কেক বেক করতে দেওয়া হয় না, লুচি ভাজতে এসবে, তো মনে করবে কি এটা মানে অ্যাসিডিটিটা দূর করতে দেয়, অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়, মানে বা বলতে পারো অ্যান্টাসিডও না, মেনলি বলতে পারো স্টমাকের অ্যাসিডিটিটা দূর করে, ওটাই তো একটা অ্যান্টাসিড। তো হচ্ছে স্টমাকের অ্যাসিডিটি দূর করতে হচ্ছে আমাদের NaHCO3 ব্যবহৃত হয়। হলো। এবারে নেক্সট হচ্ছে আর NaCl, টেবিল সল্ট, টেবিলে থাকে আমাদের যেটা আমরা খাই সেটা হচ্ছে NaCl। এছাড়াও কি NaNO3, যেটাকে আমরা বলবো হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এটা খুব ইম্পর্টেন্ট। এবার NaNO3, এটা কি, এটা সার হিসেবে, ফার্টিলাইজার, এটা কিন্তু WBCSে আসা কোশ্চেন, এটা ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়। তো NaNO3 এভাবে মনে রাখবে যে যেহেতু নাইট্রোজেন আছে না, নাইট্রোজেনযুক্ত সার দেওয়া হয়, তার জন্য এটা হচ্ছে সার হিসেবে ব্যবহৃত হয়, এবং এটার নাম হচ্ছে চিলি সল্টপিটার, এটার নাম কি, চিলি সল্টপিটার, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার নেক্সট হচ্ছে Na2H2O3.5H2, এটার নাম কি, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এটা সোডিয়াম থায়োসালফেট, এটা এইভাবে মনে রাখবে, সোডিয়াম থায়োসালফেট কী কাজে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ফটোগ্রাফি, এটা ফটোগ্রাফিতে সোডিয়াম থায়োসালফেট ব্যবহৃত হয়। এবং এটার আরেকটা নাম হচ্ছে হাইপো, HYPO, হাইপো।
আর এটা হচ্ছে Na2B4O7.10H2, এটা হচ্ছে বোরাক্স, এটা জাস্ট হালকা জেনে রাখবো, অত দরকার নেই। আর Na2SO4.10H2 যেটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবার সল্ট, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো যেগুলো বললাম সেটা হচ্ছে আমাদের NaOH কস্টিক সোডা, এটা জানতে হবে। এটা হচ্ছে কাপড় কাচা সোডা, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বেকিং সোডা, আর এটা আমাদের টেবিল সল্ট হিসেবে ব্যবহৃত হয়। আর NaNO3 এটা সার বা ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়, এটার নাম হচ্ছে চিলি সলপিটার। তো এই কম্পাউন্ডসগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় জানা, মানে সোডিয়ামের জন্য বিশেষত। তো চলো আজকে আমি তোমাদের সাথে শুধু সোডিয়ামটাই শেয়ার করলাম। নেক্সট এর পরের দিন ধীরে ধীরে যেগুলো আমি আরও পড়েছিলাম আমি, তো পরের কোনো ভিডিওতে আরও শেয়ার করব ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর অন্যান্য মেটাল এবং তাদের অক্সাইডগুলো। আর একটা বিষয় যেটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, যেটা আমি শেয়ার করিনি, তো সেটা হলো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11 বললাম। ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি 2, 8, 1 এভাবে আসে, তো সেটা কত নম্বর গ্রুপে পড়ে সোডিয়ামটা। যে কোনো মেটাল জানতে গেলে তার গ্রুপ জানতে হবে, কত নম্বর গ্রুপে পড়ে এবং কত নম্বর পিরিয়ড বা পর্যায়ে পড়ে, কতগুলো হচ্ছে গ্রুপ বা শ্রেণীতে পড়ে, কত নাম্বার হচ্ছে পর্যায়ে পড়ে। তো যেহেতু আগে প্রথমে মানে অ্যাটমিক নাম্বার জানতে হবে, যেহেতু 11 তাকে সাজাতে হবে 2, 8, তারপর পরের কক্ষে আবার 8টাই হয়, কিন্তু যেহেতু অতগুলো নেই, একটা হয়, কারণ 2 আর 8 10 আর 1 11, 11ই হলো অ্যাটমিক নাম্বার। তাই সবার লাস্টের যে কক্ষ, সেই কক্ষেতে একটা ইলেকট্রন আছে, তার জন্য আমরা সোডিয়ামকে বলতে পারি গ্রুপ 1-এ অবস্থিত। এইভাবে তোমরা মনে রাখতে পারো হলো। আর যদি বলা হয় কত নম্বর পিরিয়ড বা পর্যায়ে অবস্থিত, তাহলে থার্ড পিরিয়ড। কীভাবে বের করব? দেখো, প্রথমের কক্ষে দুটো থাকলো, দুটো করেই থাকতে পারে, তার বেশি কিন্তু থাকতে পারে না। এবার নেক্সট কক্ষে 8টা থাকে, আর তারপরের কক্ষে একটা থাকবে, তাহলে 1, 2, 3টা কক্ষ রয়েছে, তার জন্য পিরিয়ড 3। এটা কিন্তু জানা প্রয়োজন, তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো আমার 10 মিনিটের জন্য টাইপিং মক দেওয়া হয়ে গেল। তো আমার স্পিড এলো হচ্ছে 29.84। তো আর 100% অ্যাকিউরেসি, এই 100% অ্যাকিউরেসিটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আগের দিন 4টা মতো এরর ছিল, আজকে 100% অ্যাকিউরেসি এবং স্পিডটাও বেড়েছে। আজকে আমি সেকেন্ড টাইমের জন্য এটা করলাম আর কি। তো আমার টার্গেট হচ্ছে 30+ স্পিডটা আনা, তা আর 100% অ্যাকিউরেসি রাখা। দেখা যাক কত দিনে হয়। আর তোমাদের কার কত টাইপিং স্পিড আমাকে চাইলে কমেন্টে জানাতে পারো। আর আজকের মতো ভিডিওটা এটুকুই। আমি তোমাদের সাথে কেমিস্ট্রি শেয়ার করার চেষ্টা করলাম একটু ডিটেলসেই, আর তার সাথে আমার টাইপিংটা এবং টাইপিং স্পিডটা। এবার নেক্সট দিন আবার অন্য কোনো সাবজেক্ট পড়বো সায়েন্সেরই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এটুকুই। ধন্যবাদ।